ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট প্রতি বছর অনেকেই মেডিকেলে চান্স পায়, কিন্তু মেডিকেল অ্যাসপারেন্ট কোনোদিন দেখি নাই যে ইঞ্জিনিয়ারিং বা বুয়েটে গিয়ে চান্স পায়। এমন হওয়ার কারণটা কী হতে পারে? আচ্ছা, সো এটা খুবই কমন একটা প্যাটার্ন যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, মেডিকেল এক্সামে বসছিল, দেন চান্স হয়ে গেছে। এবং আমি দেখছি বেশ ভালো মেডিকেলেই হয়, এমন না যে শেষের দিকেরগুলোতে। টপ 10 প্রচুর ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট যারা মোটামুটি ভালো করে। তো এটার একটা বিষয় হচ্ছে, আমি যেটা দেখছি খুবই কমন প্যাটার্ন আছে, যে বছর দেখা যায় কোয়েশ্চেনটা সহজ হয় সে বছর অনেক ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট চলে আসে। আবার যে বছর হচ্ছে কোয়েশ্চেন একটু কঠিন হয় তখন দেখা যায় আসলে মেডিকেল যারা পিওর মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ভালো। সো এটা আমি আসলে মাঝে মধ্যে ক্লাসে বলি, স্টুডেন্ট অনেক সময় অনেকে এটা পছন্দ করে না। আমি বলি যে কোয়েশ্চেন আমি চাই বছর কঠিন হোক, স্ট্যান্ডার্ড হোক, কারণ এটা অনেকে বোঝে না যে কোয়েশ্চেন যদি কঠিন তার মানে সবার জন্য কঠিন। ওরা অনেকে বলে বের হয়েছে ভাই পরীক্ষা খুব ভালো হয়েছে, এই যে লাস্ট ইয়ার এরকম হয়েছে, সবাই বলছে খুব ভালো হয়েছে পরীক্ষা। বাট পরীক্ষা ভালো হয়েছে ডাজন্ট মিন তুমি চান্স পাবা, ঠিক না? অ্যাডমিশনে কী হয়, সিটটা লিমিটেড। তোমার পরীক্ষা সহজ মানে সবারই সহজ হয়েছে, কম্পিটিশনটা বেড়ে যায়। তো যেটা দেখা যায় যে কোয়েশ্চেন যদি মানে এভারেজ লেভেলের হয় তখন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের আসলে খুব বেশি বেগ পেতে হয় না অ্যান্সার করার জন্য, কারণ ওরা আসলে বায়োলজি কেমিস্ট্রি সবগুলো কিন্তু আসলে আমরা এইচএসসিতে পড়ি। অসুবিধা হচ্ছে কোয়েশ্চেন সহজ আর কঠিন বলতে জিনিসটাই কঠিন বলতে এরকম না যে সাস্টের মতো কোয়েশ্চেন কঠিন, এরকম না। বাট ডেফিনেটলি হচ্ছে যে প্রশ্নগুলো একটু ভেতরে, যেগুলা কার্যত এইচএসসিতে আসে না খুব বেশি। এখন ঘটনা হচ্ছে একজন স্টুডেন্ট যদি এইচএসসি প্রিপারেশন নিয়ে সেম প্রশ্ন এসে মেডিকেলে দেখে, তো আর ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট সবাই চান্স পায় এমন না, বাট যে অ্যাটলিস্ট এইচএসসির সময় বায়োলজিটা পড়ছে তার কাছে তো ফিজিক্স কেমিস্ট্রি প্যারা হয় না বেশি। এখন ফিজিক্স কেমিস্ট্রি এইচএসসি স্ট্যান্ডার্ড টাইপের থাকে, বায়োলজি এইচএসসি স্ট্যান্ডার্ড থাকে। তো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টরা লাস্টের 10-15 দিন গিয়ে একটু জিকে ইংলিশ পড়ে অ্যান্ড দেন একটা মানে সেই লেভেলের খুবই আনফেয়ার অবস্থা, মানে একজন এইটা না 3 মাস ধরে পড়তেছে। টিপিক্যালি যে জায়গা থেকে একটু ভেতর থেকে যে প্রশ্ন আসে ওইটা আসলে সুবিধা হয়। বাট স্টুডেন্টরা কেন জানি এক্সাম হলে বের হয়ে বলতে চায় যে আমি অনেক ভালো এক্সাম দিছি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে আমার এক্সাম দিয়ে বের হওয়ার সময় আমি আমার বাসায় আব্বু আমরা বলছিলাম যে খুবই জঘন্য এক্সাম দিছি, কী হবে, চান্স পাবো না শিওর। মানে আমি নিজে মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে আমি জানি যে আমি খুব বাজে এক্সাম দিছি, মনে হয়েছিল কার্যত পারতপক্ষে। বাট এটা তো পারতপক্ষে একদিকে ভালো যে তুমি যদি ডিপ জায়গা থেকে প্রশ্ন আসে, যারা কার্যত পড়ছে ওরা পারবে, ওদের জন্য ভালো। এবং একটা প্রথম ধাক্কাতে যে সিটটা নিয়ে নেওয়ার জায়গা থাকে সেটা আসলে স্কোপ থাকে না। সো শাফিন ভাইয়ের ভালো কথা বলছে যে আসলে প্রশ্নটা যে স্টাইলে এখন বর্তমানে হয়ে আসছে, বিশেষ করে আমার বছরে আমি বলি সত্যি কথা, আমার বছর যদি প্রশ্ন এই স্টাইলে না আসতো আমার মনে হয় না আমি ডিএমসি চান্স পেতাম, বা খুব শেষের দিকে ইয়ে হতো, র্যাঙ্ক করতে পারতাম না ভালো মতো। সো আমাদের ব্যাচে 22-23 প্রশ্ন মোটামুটি, বাট বায়োটা হার্ড করছে, এসব সব কিছু ইজি করছে। ওইটাতে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টরা একটু বেগ পাইতে হয়েছে। 23-20 সেম। বাট দেন যখন 24-25 আর এই 25-26 সেশনে তো যেরকম কোয়েশ্চেন আসছে, সো এইখানে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টরা হচ্ছে একটা অ্যাডভান্টেজ পাইছে। এটাই এখন আমার মতে একটু প্যাটার্ন ডিফারেন্ট ছিল। যেমন আমরা সাধারণত যে কোয়েশ্চেন সলভ করে যাই, অ্যাডমিশনে দেখা গেছে কোয়েশ্চেনের স্টাইলটা ডিফারেন্ট। যেমন নিচের কোনটা সত্য নয় এরকম করে 4টা ইনফরমেশন দিচ্ছে। আমরা নর্মালি কি এক কথায় উত্তর থাকে, যেমন পাতার গ্রাউন্ড টিস্যু 1 ঘন্টার আগে 30-40 মিনিট এক্সাম। এক্স্যাক্টলি। তা আমাদেরটা কি হয়েছে, আপনার 4টা অপশন পড়তে হয়েছে যে কোনটা এখানে রিয়েল, আর সবগুলো বড় বড়, আবার আনকমনও ছিল। আনকমন। সো এই স্টাইলটা হঠাৎ করে যখন স্টুডেন্ট এক্সাম হলে যায় তখন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টগুলো একটু হয়, কনফিউজ হয়ে যায় এখানে। সো এই কারণে মনে করি যে কোয়েশ্চেন আসলে স্ট্যান্ডার্ড হওয়া উচিত। হার্ড হতে পারে স্ট্যান্ডার্ড, যেটা আমরা বলি স্ট্যান্ডার্ড বলতে না, মানে স্টুডেন্টরা এটা মনে করে সহজ মানে স্ট্যান্ডার্ড। আমি একটা জিনিস দেখছি যে স্টুডেন্টরা মনে করে যে আচ্ছা সহজ হয়েছে প্রশ্ন আমি পারছি বেশিরভাগ 70%, তার মানে স্ট্যান্ডার্ড। বাট একটা জিনিস আমি কখনোই বুঝাতে পারি না, প্রশ্ন ভাই কঠিন যখন আমাদের বছর ছিল আমাদের কাট মার্ক ছিল 64.25 লাস্টে। আমাদের সময় ছিল 67.75, মানে ওই 70 আউট অফ দ্য সিলেবাস। বাট এরপরে 73 আসলো, কাট মার্ক 74 আসছে। সো কাটমার্ক কিন্তু হিসাবে বাড়বে কমবে এটা নিয়ে। সো জিনিসটা সবসময় এটা স্ট্যান্ডার্ড বলতে আমার মতে প্রিপারেশন এমনভাবেই নেওয়া উচিত যে আমার বছরের মতো যদি প্রশ্ন কেউ প্রিপারেশন নিত তাহলে দেখা যেত যে নর্মাল প্রিপারেশন নিলে চান্স হতো না, আবার একটু ডিপ প্রিপারেশন নিলে চান্স হয়ে যেত। সো প্রিপারেশন যেই রকমই হোক, স্ট্যান্ডার্ড বলতে আমার কাছে মনে হয় সবসময় এটা বই পড়া উচিত ভালো মতো আর কি। ওতে ওই 24-25 প্রশ্ন আসুক বা আমাদের ব্যাচের মতো প্রশ্ন আসুক, চান্স আসলে হয়ে যায়। সো এইটা এখন কথা হচ্ছে যদি কেউ আসলে চায় যে সে প্রিপারেশন নিতে চায় ইঞ্জিনিয়ারিং হয়ে বা হচ্ছে মেডিকেল নিয়ে ইঞ্জিনিয়ারিং, এটা কেন সম্ভব না? এখন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টরা তো বুঝলাম যে প্রশ্নের প্যাটার্নের কারণে মেডিকেল চান্স পাওয়া যেতে চায়, কারণ অনেক সময় মেডিকেল প্রশ্নের প্যাটার্ন হয় এইচএসসি কেন্দ্রিক। জিকে ইংলিশ যা থাকে ওইটা তো ওরা অলরেডি 10-15 দিন আগে পড়া স্টার্ট করে। অ্যান্ড দেন ওদের একটা বড় অ্যাডভান্টেজ আমার কাছে লাগে, আমি একটু বলি এটা ফ্যাক্ট, যেটা যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টরা কেন আরেকটা কারণ ভালো করার, মেডিকেল তো অনেক আগে এক্সাম হয়,
ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টরা পুরো চিল মাইন্ডে এক্সাম দিতে যায়। ওদের কাছে মনে হয় ভাই আমি তো মানে ডাক্তার হই কিনা। আমার এক ফ্রেন্ড মানে ওর আম্মুরে মানে এক্সাম দিতে ঢোকার আগে বলতেছিল আমি যদি ডাক্তার হইও খুব খারাপ ডাক্তার হবো, কষাই হবো, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, ঠিক আছে। তারপরে আরেকজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট বলতেছে বাবা একদম ঢুইকা যা মন চাইছে সেটাই দেখাইছি, যা ভালো লাগছে সেটাই দেখাইছি। সো ওদের যে কনফিডেন্সটা থাকে এক্সাম হলে, আর প্লাস যদি এইচএসসির প্রশ্ন টাইপের আসে, ও তো চিন্তা করে ভাই আমি দেখছি তো এগুলো কোনো না কোনো, ও আরও কনফিডেন্টলি দাগায় যায়। এবং যখন হারানোর ভয় নেই, ওই হারানোর ভয় থাকা ছাড়া একটা মানুষ যদি মোটামুটি এইচএসসি লাইফে অ্যাভারেজও পড়ালেখা করে, আর প্লাস তো ইঞ্জিনিয়ারিংয়ে ও এতদিন ফিজিক্স কেমিস্ট্রি পড়ছে, তার উপর শর্টের থেকে যদি বেশি আসে ও আগের বছরের পার্সপেক্টিভে বলছে, তাহলে তো ওর ভাই চান্স আসলে হয়ে যায়, সমস্যা না। বাট মেডিকেল অ্যাসপারেন্ট যারা, মেডিকেলের আগে প্রায় আসলে এক্সাম খুব কম জায়গায় হয়। হ্যাঁ, প্রথম দেখা যায় প্রথমটাই মেডিকেল হবে অনেক সময়। রিসেন্ট টাইমে বিউপি হচ্ছে আগে বা আরো কিছু হচ্ছে, বাট আমাদের সময়ও দেখা গেছে, তোমাদের সময় গেছে এরকম টাইমে মেডিকেলটা থেকে মেডিকেলটা দিয়ে স্টার্ট হয়। তো মেডিকেল দিয়ে স্টার্ট হলো, চিন্তা করে একটা ফার্স্ট হল এক্সপিরিয়েন্স, ও চিন্তা করে ভাই এটাই তো আমার মেইন এক্সাম। তার উপর রিসেন্ট টাইমে এখন মেডিকেল ডেন্টাল একসাথে হয়, ডেন্টালেরও স্কোপ সেকেন্ড অপশনও নাই। সো এই জায়গায় মেডিকেল অ্যাসপিরেন্টরা কয়েকটা জায়গায় আসলে এই জায়গায় পিছায় ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের চাইতে। এরকম আমার হলে হয়েছিল, মানে আমি যখন হলে গেছি যাওয়ার সময় দেখি যে মানে এক্সাম শুরুর মনে করেন কত অল্প সময় আছে, আগে তো নর্মালি 30 মিনিট আগে ঢুকতে হয়, তখনও দেখি রাস্তায় আইল্যান্ডে মানুষজন পড়তেছে, কন্টিনিউসলি পড়তেছে, টেনশনে পড়তেছে। তো ভিতরে যাওয়ার পর দেখি মানুষজন আরও মানে ফ্যাকাশে অবস্থা, একজন ফ্যাকাশে হয়ে বসে কথাই বলতেছেন একদম পুরো চুপচাপ। আমার পাশে যে ছিল সে আর কি মনে করছে আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, কারণ আমি এক নর্মালি ঢুকছি, মনে করছে আমি হাঁটাহাঁটি করতেছিলাম, তো বলতেছে আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তুমি আসছি, তুমি কিরকম নাকি? তাই আমি বললাম না আমি আসলে মেডিকেলের জন্য পড়ছি নর্মালি। সো এই যে মানে মানুষের ভয় থাকে এক্সামের, এই ভয়টা যার থাকে না সে আসলে দাগাতে পারে খুবই চিল মাইন্ডে, এই কারণে পরীক্ষাটা ভালো হয় আমার মতে। এর একটা অ্যাডভান্টেজ, বড় অ্যাডভান্টেজ। এখন আমি একটু আলোচনা করি মেডিকেল অ্যাসপিরেন্ট যারা থাকে এরা কেন আসলে মানে বলে না যে ভাই মেডিকেল না হইলে কোথাও হয় না, মানে এর আসলে মেইন রিজনটা কি তোমার কাছে মনে হয়? মেডিকেল না হলে আমি ইঞ্জিনিয়ারিং দৌড় দিলাম, ভার্সিটি অনেক সময় বলে ভাই ভার্সিটি হয় না নাকি মেডিকেল না হলে? আচ্ছা, ভার্সিটির এখানে একটা প্ল্যানিং লাগে। যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমার ক্ষেত্রে আমি প্ল্যান করছিলাম যে আমি আসলে সোললি মেডিকেলের জন্য পড়বো, আর প্লাস হচ্ছে ভার্সিটি। তো এক্ষেত্রে আমি প্ল্যান করছিলাম যে একদম 11-এর প্রায় মাঝামাঝি অবস্থাতে আমি ডিসিশন নিয়ে নিছি যে ম্যাথ আমার 4 সাবজেক্ট থাকবে, আমি ডিউতে ইংলিশ দেখাবো। সো যেহেতু আমার ইংলিশটা অলরেডি মেডিকেলের জন্য পড়া হচ্ছে, সো আমার এখানে আলাদা করে আবার ডিউর জন্য পড়া লাগবে না। কিন্তু আমি যদি ম্যাথ নিতাম সেক্ষেত্রে আমার কী হতো যে মেডিকেলের পরে আমাদের দেখা গেছে 1 মাস সময় ছিল। সো ওই 1 মাসে আবার কমপ্লিটলি ম্যাথটা করা খুব হেক্টিক অবস্থা। সো এরকম ডিসিশন আগে থেকে নিয়ে নিছি। এটা হচ্ছে সোললি যারা মেডিকেলের জন্য ডেডিকেটেড তারা চাইলে করতে পারে। আমি জাস্ট তোমাকে একটা প্রশ্ন আস্ক করতে চাই, মানে ওরা অনেক সময় বলে যে ভাই মেডিকেলই আমার জীবন মরণ, মেডিকেল ছাড়া আমি কোনো কিছু ভাবতেই পারি না, ভাই ম্যাথ তো আমি করিই না, হ্যাঁ ম্যাথ কেন করবো, আমি তো মেডিকেল অ্যাসপারেন্ট। তারপরে বলে যে ভাই আমি জীবনে কোনো সেকেন্ড অপশন ভাবতেও পারি না, চিন্তা করতে পারি না। তো অনেকে আবার এটা বলে যে ভাই আমি যদি সেকেন্ড অপশন চিন্তা করি তাহলে আমি ফার্স্ট অপশনের প্রতি ডিস্ট্রাক্টেড হয়ে যাবো। এটা ভুল ধারণা ভাই, মানে মেডিকেল আমিও একদম ফ্যাক্ট বলি জিনিসটা, এটা অ্যাডমিশন, হ্যাঁ আমাদের অনেক ইচ্ছা থাকে, আবেগটা আমাদের মোটিভেশন হিসেবে কাজ করে, বাট আবেগটা যখন অনেক বেশি বাইরে যায় না, সমস্যা হচ্ছে রিয়েল লাইফের সাথে যখন সেটা সিঙ্ক করে না। ঠিক আছে, আমি ধরো জিনিসটা এরকম, আমার মেডিকেল প্রিপারেশন ভালো, আলহামদুলিল্লাহ ভালো ছিল, তারপরে আমার প্ল্যান ছিল যে আচ্ছা যদি না হয়, কেন যদি না হয় প্ল্যানটা থাকা ইম্পর্টেন্ট। আমি তোমাকে বলি তুমি অনেক ভালো প্রিপারেশন নিবা, এক্সামের দিন তুমি অসুস্থ হবে না তার কোনো গ্যারান্টি নেই, জানি না এক্সামে তুমি গিয়ে টানা কয়েকটা ভুল করে ফেলছো কিনা তার গ্যারান্টি নেই, তুমি খাতা দিছো, খাতার পরে ওএমআর কেমন চেক হয়েছে, ওরা হারাই গেছে কিনা, ওটার প্রপারলি হচ্ছে মানে চেক হয়েছে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। সো নিশ্চয়তা নেই, অনেকে ভালো এক্সাম দেয় মার্কস কমে যায়, চান্স হয় না। সো যেখানে প্রত্যেকটা জায়গা আনসার্টিন, পুরো লাইফটাই আনসার্টিন, কেন আমি সেখানে সেকেন্ড অপশন রাখবো না? এবং সমস্যা হচ্ছে এত বেশি আবেগ নিয়ে চলতে ভাই না আমি সেকেন্ড অপশন রাখবো না, কেন সেকেন্ড অপশন চিন্তা করবো, তাহলে তো আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাবো, এই হবো সেই হবো। অনেকে আমার এটা বলে যে ভাই না আমি সেকেন্ড অপশন রাখতে চাই না, আমি ওর ইনবক্সে ঝাড়ি দিয়ে বলি যে ভাই তুমি এখন আবেগ দিয়ে ডিসিশন নিও না। আমার এই কথাটা ঠিক যখন বাই চান্স যদি মেডিকেলে চান্স না পাও, ওই দিন মনে পড়বে যে ভাই কেন আমি আগে থেকে বলছি, কেন আমি আগে থেকে তোমাদের বলছি একটু ম্যাথ করে রাখো, কেন তোমাদের আগে থেকে বলছি যে ভাই বইয়ের যে অনুশীলনীটা আছে একটু ভালোভাবে সলভ করে রাখো, কারণ অনুশীলনী এমন একটা জিনিস আজীবন সব জায়গায় লাগে, এইচএসসি লাগে, মেডিকেলে লাগবে, অনেকে আছে আমি তোমার বলি বইটাও লাগবে, আমি বলে রাখলাম তোমার বইটার ওই টাইপের থেকে ম্যাথ আসে, ঠিক আছে। তারপর টাইপের বলতে এখন তো এমসিকিউ না, এখন তো আগে যখন প্রিলি ছিল তোমার কুয়েটের কথা বলছি, যেগুলো আছে এমসিকিউগুলো আছে।
তারপরে তোমার হচ্ছে মানে ওই সিকিউরিটি যেগুলো পার্সপেক্টিভে থাকে, তারপরে তোমার এই ভার্সিটিগুলো থাকে, এইগুলোতে আসে। সো ডেফিনেটলি অলওয়েজ মাথায় সেকেন্ড প্ল্যানটা রাখা ভালো। আরেকটা কারণ বলবো কেন সেকেন্ড প্ল্যান রাখা ভালো। এক্সাম হলে যখন দিলা হয়তো বা কঠিন লাগতেছে প্রশ্ন কঠিন লাগানোর সময় দাগানোর সাহস পাওয়া না, চিন্তা করো আমি মেডিকেল না হলে কী হবে, আমার তো অলরেডি প্রিপারেশন নাই। তখন তোমার মনে পড়বে আমার কথা যে ভাই কেন আমি সেকেন্ড অপশন রাখতে বলছিলাম। আমি জানি তুমি বেস্ট প্রিপারেশন নাও, তোমাকে আমি কোনো কিছু চিন্তাও করতে বলছিলাম, মেডিকেল তোমার ফার্স্ট প্রায়োরিটি হোক, বাট জিনিসটা হচ্ছে যে ওই মোমেন্টে যদি তোমার মাথায় এইটা থাকে যে আচ্ছা কিছু তো ম্যাথ পারি, 2 দিন পরে যে এক্সাম আছে কিছু না কিছু পরে হবে, তো আমার মাথাতে একটা ছাদ থাকবে, ওই অবস্থায় ম্যাথ মানে কোনো কিছু দাগানোর কনফিডেন্স বেশি পাবা। রাদার আমি তো মেডিকেলই জীবনে চিন্তা করছি, মেডিকেল তো কিছু পারতেছি না এখন, কনফিডেন্টলি যেটা পারা ওটাও দাগাইতে পারবো না। দেখবা হয়েছে তোমাদের সাথে, এটা যদি কারো হয়ে থাকে একটু বলো যে ভাই আমি পারা জিনিস বাট আমি কেন জানি ভয় দাগে দাগাই নেই, এটাই হয়। সো এইটা একটা বড় রিজন আমার কাছে মনে হয় যে একটা সেকেন্ড অপশন রাখা উচিত। হ্যাঁ, আমি তো যখন ডিভিশন মেডিকেলে দিব তখন ডিসাইড করে নিয়েছি ডিউতে আমি কি দাগাবো। হ্যাঁ মানে তুমি অলরেডি সাবজেক্ট সিলেক্ট করে রাখছি, ডিউতে আমি এগুলো দাগাবো। ইনফ্যাক্ট আমি ডিউর কোশ্চেন কিনে রাখছি, মানে মেডিকেলের পড়াশোনা মানে সাথে সাথে প্রশ্ন কি আসে আগে থেকে দেখে রাখা আর কি, ব্যাকআপ। সো ইটস নট লাইক যে তোমাকে একদম ভার্সিটির জন্য আগে থেকে শুরু করতে হবে, বাট কিছু জিনিস জেনে রাখো কি আসে কি হয় না হয়, মানে স্টার্টিংটা তুমি কি দাগাবা, তোমার স্ট্র্যাটেজি কি হবে। আর এই ক্ষেত্রে একটা জিনিস বলবো কি যে অনেকেই যে জিনিসটা করে মেডিকেল প্রশ্নে আসে, মেডিকেলে তো রিসেন্ট প্যাটার্নেও দেখা যায় যে খুব বেশি ম্যাথমেটিক্যাল কিছু আসে না। সো আমাকে অনেকে বলে যে ভাই অনুশীলনী ভাই ফিজিক্স নিয়ে তোমার কাছে অল্প কিছু দেওয়া হয়েছে, তুমি এটা সব করো না, বহুপতি বাদ দিয়ে বলছি। তো তুমি যদি এইটার করো, অনেকে বলে যে ভাই আমি কি বুয়েট কোয়েটের ম্যাথ করবো কিনা, ওইখানের ভার্সিটি ম্যাথগুলো করবো কিনা। তো আমি একটা ফ্যাকচুয়াল আনসার দিয়ে আমার বছরে ডিরেক্টলি কুয়েটের একটা ম্যাথ আসে, হ্যান্ড ক্যালকুলেশন করা টাফ ছিল আর কি, মহাকর্ষ বিকর্ষ। হ্যাঁ তপন স্যারের বই বলতে কারেক্ট আনসার তপন স্যারের বই, ইসাক স্যারের ভুল দেওয়া আছে। আর তারপরে আমি ওইটা হচ্ছে লিখে রাখছিলাম যেটা বইয়ে ভুল আছে, আনসার এটা হবে এটা হবে। আমাদের বছর আসছে ট্রেনের একটা ম্যাথ আসছে এখন যেটা আসতে পারে কেন তুমি এটা করবা না। আর সুবিধা হচ্ছে কি এই টাইপের ম্যাথগুলো করলে ইউনিভার্সিটিতে আসে এগুলো। অনেকে জাস্ট মানে ভার্সিটি না, অনেকে দেখা যায় বোর্ডের একটু বড় ম্যাথ ওটা স্কিপ করতে চায়। হ্যাঁ একটু বড় ম্যাথ হলে মানে আমার মতে হচ্ছে যে জিনিসটা মেডিকেল অ্যাসপিরেন্টরা কেন হওয়ার পরে চান্স মিস করে, বড় কারণটা হচ্ছে ও সেকেন্ড অপশন কখনো রাখেই না। একটা হচ্ছে সেকেন্ড অপশন বলে চিন্তাই করে না কখনো সে। 2 নাম্বার হচ্ছে সে শুধুমাত্র বইয়ের কিছু তাত্ত্বিক পড়ে যায়, তাত্ত্বিক পড়ার সাথে সাথে অ্যাটলিস্ট অনুশীলনটা যে আমি একটু কনসেপচুয়ালি সলভ করবো সেটা না। আরেকটা বড় কারণ হচ্ছে শুধু দাগানো লাইন নির্ভর পড়ালেখা, শুধু দাগানো লাইন নির্ভর পড়ালেখা। সবাই চিন্তা করে যে আমি দাগানো লাইন জিনিসটা কি, পরের দিন ডেইলি এক্সাম থাকে, ক্লাসে আমাকে 1-1.5 ঘন্টার মাঝখানে এটা ইম্পর্টেন্ট, আমি তো দাগানো লাইন দেখা পড়ে গেলাম, বুঝলাম না কম বুঝলাম, কেমনে এটা আসছে সেটা বুঝলাম না, ম্যাথের অ্যাপ্লিকেশন বুঝলাম না। তা আমি পরের দিন এক্সাম দিলাম, হ্যাঁ ভালোই পাচ্ছি, তো 40-45 করে পাচ্ছি, অনেকে পায় যেরকম ডিরেক্টলি, অনেকে 30-35 পায়, চিন্তা করে আছে ভালোই তো পাইতেছি। এটা একদিন পরেও দেয়াই যায়। বাট ঘটনা হচ্ছে কন্টিনিউয়াসলি যখন বার্ডেন পরে একটা অধ্যায়ের, যখন ফাইনাল মল টেস্টে দেয় দেখা যখন মার্কসও কমে যায়, আর যখন মেডিকেল বাই চান্স মিস হয় তারপরে দেখা যাবে আমি তো দাগানো লাইন পড়ে আসছি, আমি তো ভিতরে কোনো কিছু করিই নেই অলরেডি, তখন এইচএসসির একটা গ্যাপ হয়ে গেছে যে এইচএসসির আমি মাঝখান দিয়ে কিছু করি নেই। সো অ্যাটলিস্ট অনুশীলনটা চর্চায় রাখা উচিত। বায়োলজি যেভাবে মেডিকেল স্টাইলে পড়ে ওইভাবে পড়লে হয়, বাট আমার কাছে মনে হয় একটু কনসেপচুয়ালি পড়লে মনে থাকে একটু, খুব না যে আমি একাডেমিক্যালি বিশাল বড় কনসেপ্ট দাগানো লাইন পড়বো রিভিশনের সময়। বাট আমার তো আগে শুরুতে পুরো চ্যাপ্টারে কি বলছে, কনসেপ্টটা কি, কনসেপ্ট বলতে সব লাইন যে পড়তে হবে এমন না, বাট লাইনটা আসলে কেন আসছে, কেন লাইনটা আশেপাশে কি জিনিসগুলো কি একটু বুঝলে মনে রাখা সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। মানে আমরা ওই জিনিসগুলো দাগানো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, বাট দাগানো লাইনটা মনে রাখার জন্য কিছু আনুষঙ্গিক ওই টুলস লাগে, সেই টুলসটা হচ্ছে একটু কনসেপ্ট, ছোট্ট একটু কনসেপ্ট, এমন না যে খুব বেশি ব্রড বা বিশাল কনসেপ্ট পড়ছে, বাট একটু কনসেপ্ট জানলে, একটু লিখে পড়লে, ধরো একটু কিছু জায়গায় লিখে পড়লা, একটু লেখা বা কারো ছবি আঁকা দেখলা, খুব ভালো আসলে কাজ করে জিনিসটা। আচ্ছা ভাই, আপনি তো লাইক মেডিকেল ডিউ বুয়েট সবগুলো ক্র্যাক করছেন মোটামুটি। সো কেউ যদি এরকম টার্গেট নেয় যে ও মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি ইঞ্জিনিয়ারিংও নেবে বা ইঞ্জিনিয়ারিং পড়তেছে মেডিকেল প্রিপারেশন নেবে, সো তার ক্ষেত্রে আসলে স্ট্র্যাটেজিটা কীরকম হওয়া উচিত? স্ট্র্যাটেজি হচ্ছে সহজ কথা বলতে গেলে অ্যাডমিশন সময় এসে কারোরই 3টা আসলে প্রিপারেশন নেওয়া উচিত না। অ্যাডমিশন সময় এসে যদি কেউ চিন্তা করে যে আমি মেডিকেলের সাথে ইঞ্জিনিয়ারিং নিবো বা ইঞ্জিনিয়ারিং সাথে, সম্ভব না, কিছুই হবে না। আমি নিজে 1 সপ্তাহ ট্রাই করতে গেছিলাম, মানে প্রথম সপ্তাহে এইচএসির পরে যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং নেবো কিছুই হতেছে না, পরে একদম মেডিকেল ডিরেক্টলি শিফট করছি। এইটার প্রিপারেশনের স্টার্টিংটা হওয়া উচিত আসলে ফার্স্ট ইয়ার থেকে, ফার্স্ট ইয়ার ওর খুব লেট হয়ে গেলে সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ার, এর বেশি আসলে যাওয়া কোনো সুযোগ নেই মেডিকেল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বলছি। বাট হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মানে একসাথে প্রিপারেশন নেওয়া যায়, মেডিকেল ভার্সিটির প্রিপারেশন নেওয়া যায় একসাথে, বাট হ্যাঁ কাছাকাছি বলতে বায়ো আর ম্যাথের সাথে সুইচ করে করা যায়। বাট ইঞ্জিনিয়ারিং মেডিকেল কমপ্লিটলি ডিফারেন্ট জনরা, আনলেস তুমি আসলে এইচএসসি থেকে না পড়ো। এখন এইচএসসি থেকে আমার মতে আমি 100টা কোয়েশ্চেন ব্যাংক সলভ করি,
আমি যে কাজটা করছি মানে এটা হয়তো বা ইয়াতে, সেটা হচ্ছে আমার যে মেইন বইটা থাকে, ইসাক স্যার বলো, হাসান স্যার বলো, আমি ওই বই পুরোটা পড়ছি। ইসাক স্যারের বইয়ের আমি লাইন পড়ছি, তার মানে মেডিকেল প্রিপারেশন হয়েছে। ইসাক স্যারের বইয়ের মাঝে মাঝে যে ম্যাথগুলো আছে ওইগুলো আমি করছি, তার মানে ওইখান থেকে আমার টাইপ ভিত্তিক ম্যাথ, ইভেন ওটার মধ্যে বইয়ের ম্যাথ থাকে, আমি অলরেডি কনসেপ্টুয়াল জায়গা থেকে পড়ছি। বাকি তপন স্যার করলেও করতে পারো, সমস্যা নেই। তারপরে লাস্টে আমি অনুশীলনী করছি, তার মানে মেডিকেল প্রিপারেশন নিছি। তার সাথে আমি আবার ওই চ্যাপ্টারের শেষে গিয়ে কী আছে, বিভিন্ন বোর্ড প্রশ্ন আছে, আমি ওইটা করছি, তার মানে এইচএস প্রিপারেশন নিয়েছে। এবং অনেকে এটা স্কিপ করে যায়, মানে বইয়ের লাস্টে যে বোর্ড প্রশ্ন আছে এটা অনেকে জানে না, টেস্ট পেপার কম থাকে, আমার কাছে মনে হয় এটা খুব বেটার, খুব ভালো, আমি খুবই ভালো। বোর্ড কোশ্চেন এবং এইটা করার কারণে সুবিধা হচ্ছে যে এইচএস এর সমস্যা হয়নি, এবং বই পড়ার কারণে মেডিকেলের প্রিপারেশন হইলো আমার, বই আর অনুশীলনী করার কারণে অনুশীলনীগুলো সবই হয়েছে। তারপরে এই যে কিছু সৃজনশীল বা এগুলোর পার্ট পড়লাম, এগুলার বেশিরভাগই তো আসলে বুয়েট কিন্তু হ্যাঁ কিছু প্রশ্ন টাফ করে, বাট বেশিরভাগই বুয়েট টাইপ ভিত্তিক ম্যাথ। তো এইটাই যখন বারবার করছি সুবিধা হচ্ছে, আমি যখন প্রশ্ন ব্যাংক পরে দেখছি, হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক দেখছি, বাট তখন দেখছি যে আমি তো পারি মোটামুটি অনেক কিছু, নতুন কিছু পাইছি তখন। তো সুবিধা হচ্ছে যে এই প্রিপারেশনটা আগে নেওয়ার কারণে মেডিকেলে চান্স পাওয়ার পরে আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আসলে কী করবো, ঠিক আছে, মানে টাইপ অফ কনফিউজ, কারণ আমি বেশিরভাগ সময় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম প্রায় 1 বছর 1.5 বছরের মতো, বাট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বলতে ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং বই পড়তাম আর কি। বাট তখন আমার কাছে মনে হচ্ছে এতদিনের প্রিপারেশন মানে ভেগ হয়ে যাবে, আচ্ছা দিয়ে দেখি চান্স পাওয়ার পরে হয়তো বা পরে ডিসিশন চেঞ্জ হতে পারে। ওই সময় পড়া খুবই কম হয়েছে, বাট ওই যে আগের পড়া থেকে অনেকটা পড়া হয়ে গেছে, দেন হচ্ছে এটা, দেন আমি তো ইয়াতে আসলে পরে অ্যাডমিট বলতে জিনিসটা হচ্ছে পরে মনে হয়েছে যে এক্সাম না দিলেও হয়তো, বাট জিনিসটা হচ্ছে ওই মোমেন্টে একদম স্টুডেন্ট যখন কনফিউজ থাকে যে আসলে সে কোন ডিরেকশনে যাবে, তখন আসলে এক্সাম না দেওয়া ছাড়া হয়ে থাকে না আর কি কোনো, যে আমি কনফিউজ আসলে আমি কোন দিকে যাবো। সো এই ক্ষেত্রে আসলে দেওয়া হয়েছিল আর কি। বাট এটা মানে কেউ যদি এরকম বড় টার্গেট করে তাহলে আসলে একদম আগে থেকে শুরু করা, আগে থেকে স্টার্ট করা, আর্লি স্টার্ট। সে সময় আমি আমার মেডিকেল প্রিপারেশনের ছিল 75 দিন, এর মধ্যে 1 মাস অসুস্থ ছিলাম, ডিরেক্টলি অসুস্থ হতে পারে। এখন আমার আগে পড়া আমি ছিল দেখে ফুল সিলেবাস পড়ে, বাট শর্ট এক্সট্রিমলি ভালো মতো পড়া ছিল আলহামদুলিল্লাহ। সো ওইটা পড়ার কারণে এখন বেঁচে গেছে। এখন জিনিসটা আমি এই জন্যই সবসময় বলি যে অলওয়েজ আর্লি স্টার্টে একটা সুবিধা হচ্ছে যে তুমি বাই চান্স কোনো সমস্যায় পড়লে তোমার ব্যাকআপ প্ল্যান থাকে, ব্যাকআপ প্ল্যানটা ইনসেইনলি মেন্টাল রিফ্রেশমেন্ট। হ্যাঁ, আবার নিজের কোনো যদি ঘাটতি থাকে সেটা পূরণ করার সময় থাকে সেই দিকে আবার। সো এটা আমার মতে আমার চান্স পাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি বই পড়ছি, একটা বই, যেটা বলো একটা বই ভালো মতো পড়ছি, এটা বড় কারণ, যেটা করলে সবই জায়গায় চান্স পাওয়া যায়। তো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টরা কেন ভালো করে সেটা তো বললাম, এইচএসসি স্ট্যান্ডার্ড প্রশ্ন আসলে টাইপ অফ ভালো করে। আর অনেক ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টরা ভালো স্টুডেন্ট যে হচ্ছে ওই যে টাইপ অফ বই পড়ে আর কি, তো সে ভালো করবে। মেডিকেল অ্যাসপিরেন্টরা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স না পাওয়ার কারণ হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি যে কোনো জায়গায় ওরা হচ্ছে চিন্তা করে আমি শুধু দাগানোটাই পড়ে গেলাম বা ম্যাথমেটিক্যাল কিছু একটু অ্যাপ্রোচ করলাম না, ওইগুলো মেডিকেল অ্যাসপিরেন্ট আসলে সবকিছু এক্সপেক্টেড চায়, মানে আনএক্সপেক্টেড কিছু দেখলে তারা একটু হয়ে যায়। সো ওরা সব চায় যে পড়ার মধ্যে থেকে আসবে, কমন আসবে, দেখা জিনিস আসবে, সবার জন্যই কমন জিনিসটা। বাট কিছু জিনিসপাতি আসলে সুবিধা হয়। বাট ভার্সিটির ক্ষেত্রে আমি কথা এটাই বলবো, মেডিকেল যখন প্রিপারেশন নিচ্ছি একটু মানে কনটেক্সচুয়ালি পড়া, একটু যে অনুশীলনীগুলো আছে একটু বুঝে পড়া, ডিরেক্টলি মুখস্থ না করা, ম্যাথগুলো অ্যাপ্রোচ বোঝা, তাইলে মোটামুটি যদি তার এটা থাকে, আর এইচএসসির আগে থেকে একটু ম্যাথমেটিক্যাল জিনিসগুলো পড়লে আই হোপ তার মানে ওই যে কথা বলে না মেডিকেল প্রিপারেশন নিয়ে ভার্সিটি হয় না, ফেক কথা। হ্যাঁ, বেসিক কারণ হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট চিন্তা করে আমি তো বায়োলজি পড়বো, আমি কেন ম্যাথ পড়বো, এক্স্যাক্টলি, আমি তো দাঁড়ানো লাইন পড়বো, আমি কেন মানে বুঝে পড়বো, বা আমি তো অনুসরণী জাস্ট একটু দেখে যাবো, কেন এটা ম্যাথমেটিক্যাল মুখস্থ করলে ভাই। অনুসরণ মুখস্থ মানে ক্লাসে মাঝে মধ্যে এমন হচ্ছে যে আমি ক্লাস নিচ্ছি, অনেকে বলছে কমেন্টে ভাই ইসাক স্যারের বইয়ের ম্যাথ, লাইক না করতে করতে মুখস্থ খারাপ জিনিস না, মানে বাট একটু ক্যালকুলেশন করো, লাইক আমি ক্যালকুলেশন করতেছি, লাইক হাতে কলমে হাতেও করো একটু, হ্যাঁ একটু জানো এটার অ্যান্সার কি, বাট স্টিল কিভাবে আসে ম্যাথটা একটু করার প্রসেসটা কি এটা জানো, কাজে লাগবে অনেক বেশি। সো এই ওভারঅল হচ্ছে এইটা বর্তমানে যে কেন আসলে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়, কেমনি কি প্রিপারেশন আছে, আমরা ছোটখাটো কিছু আলোচনা করছি। হোপফুলি যারা যে ভিডিওটা দেখতেছো 27 ব্যাচ 26 ব্যাচের এখন যারা নতুন করে কোনো এক্সট্রা নৌকায় পা দেওয়ার দরকার নাই, বাট ডেফিনেটলি হ্যাঁ 27-এর টাইম আছে যারা আছে, 26-এর ক্ষেত্রেও মন খারাপ করার কিছু নেই। জাস্ট যেটা বললাম এখন এইচএসসির প্রিপারেশন যেটা থাকে, ম্যাথটা একটু করে বুঝছো, তাইলে তোমার ওই যে বলো না মেডিকেল প্রিপারেশন ইউনিভার্সিটি মানে এরা ভুয়া কথা। আর যারা ইচ্ছা আছে যে ভাই ইঞ্জিনিয়ারিং বাট বায়োলজি করতেছে, সেক্ষেত্রে তোমাদের প্রথমে লাক ফেভার করতে হবে এই কেসে যে প্রশ্নটা এইচএসসি স্ট্যান্ডার্ড আসতে হবে বিগত 2 বছরের মতো, দেন তোমরা ডেফিনেটলি বায়োলজিটা পড়বা। তোমরা আবার এরকম করবো না আমি তো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আমি কেন বায়োলজি পড়বো, বায়োলজি মনে থাকে না। তো ওটা যদি চাও তাহলে তোমাদের এই কাজটা করতে হবে। মানে দুই জনরাতেই দুইটা ডিফারেন্ট বাধা আছে,
এইটা। সো ভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ভালো করে, কারণ এখানে ওরা ম্যাথ ফিজিক্সটা ভালো মতো করে আসে, অ্যাডভান্টেজ পাওয়া যায়। দেখা যাবে ঢাবি কয়ের টপ 100 বোর্ডের টপ 100 এর মতো অনেক। সেম এটা normal। এটা অ্যাডভান্টেজ আর কি। হ্যাঁ। সো এইটাই মোটামুটি কথা আমার এন্ড থেকে। 27 ব্যাচের ক্ষেত্রে যদি কেউ ইচ্ছা থাকে, অনেকে তোমার বলবে 2 নৌকা, আমি তোমার 2 নৌকা 3 নৌকা কিছুই বলবো না। এইগুলা আমি পার হয়ে আসছি, আমি যেন বলছি, অনেকে 2 নৌকা 3 নৌকা হ্যান্ড বলে, 2 নৌকা 3 নৌকা অ্যাডমিশন টাইমে দিও, 2 নৌকা 3 নৌকা। একাডেমিকে থাকলে তোমার আমি 2-3টা বইও কিনতে বলবো না, একটা বই কেন সব করো। তুমি এরপরে কোয়েশ্চেন ব্যাংক যে কোনো একটা নিয়ে দেবো, খুব ফাস্ট আসলে সলভ করতে পারবা, বাট কনসেপচুয়ালি আমি এটা করতাম, ধরেন হচ্ছে নতুন কোন ইনফরমেশন পাইছে অন্য বইয়ে, যদি তুমি ওই স্টাইলে নিয়ে আসতাম পুরো জিনিসটা। যদি এমন হয় যে তুমি শুধুমাত্র একাডেমিক লেকচারের ওই কিছু স্যার কিছু বায়োলজি একটু পড়াই দিল, একটু ফিজিক্স পড়াই দিল, একটু কেমিস্ট্রি, অমনে হইলে তোমার ওই যে কোনো একটাই প্রশ্ন নিতে হবে। ওই সময় 3 নৌকা থাকে, বাট আমার কাছে বই অলওয়েজ 1 নৌকাই লাগছে আমার কাছে, সুবিধা আর কি এটা একটা। সো এইটা, সো যেটা ডিফারেন্ট মানে ডিপেন্ড করবে তোমাদের উপরে, তোমরা কীভাবে প্রিপারেশন নিবা, তোমাদের কনফিডেন্সের উপরে। এবং ডেফিনেটলি তুমি যদি ওই স্টাইলে পড়তে চাও, প্যারা নেওয়া লাগবে বেশি। এটা আসলে আমি তোমার বলবো না যে ভাই স্মুথলি গেলে অনেক হয়, প্যারা নিলে জিনিস সেটা। বাট ডেফিনেটলি টার্গেট একটাকে হাইয়েস্ট প্রায়োরিটি, দেন ব্যাকআপ প্ল্যানে অন্য কিছু তুমি চাইলে রাখতে পারো। আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা মেডিকেল অ্যাসপায়ার নিয়েছিল পরে, বাট এইচএসসি ভালো মতো পড়ছে, বইয়ের হয়ে গেছে পরে, হইছে আচ্ছা আচ্ছা। মেডিকেল অ্যাসপারেন্ট, বাট সে এইচএসসি পড়াটা ভালো মতো করছে, এইচএসসি পড়াটা এবং বইয়ের গুলা করছে, হয়ে গেছে বইটা। তার মানে উল্টা এক্সাম অনেক আছে তার। উল্টা এক্সাম অনেক নাই, কম আছে, বাট আচ্ছা, আচ্ছা। আছে। বাট ইঞ্জিনিয়ারিং হয়ে মেডিকেলটা যেটা একটু বেশি। হ্যাঁ হ্যাঁ। ওকে, সো এই হচ্ছে কথা। শাফিনের কোনো এন্ডিং নোট? সো এন্ড নোট এটাই, তোমাকে আসলে এইচএসসি থেকেই ডিসাইড করতে হবে যে তুমি কীভাবে কী করবা, প্ল্যানিং করতে হবে। অনেকে থাকে যে ভাই অ্যাডমিশনে 3 মাস অনেক সময়, তো ওই সময় গিয়ে পড়বো। এখন এইচএসসির সাথে অনেকে আবার এটা বলবো, এইচএসসির সাথে কিসের প্রি মেডিকেল, কিসের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা, কিসের কোশ্চেন ব্যাংক। আবার অনেকে দেখবেন এরকম থাকে যে ব্যাচমেটদের মধ্যে যারা আগে বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা হচ্ছে অ্যাডমিশনে পড়াটা শুরু করে, ওদেরকে বুলি করে যে এ তো শিওর বইটিয়ান। এটা একটা ভিডিও আছে আমাদের, কমেন্টে যাও, কমেন্টে গিয়ে একটু দিবা, বুলি হইলে কি করবা। সো আমার কথা হচ্ছে ভাই, বুলি হোক যাই হোক ভাই, তোমার জীবন তোমার কাছে। সো বুলিটাকে পাওয়ার হিসাবে নয়। কেউ যদি আমাকে বলে বইটিয়ান, তুমি এটাকে গোল হিসেবে নয় যে ঠিক আছে মানুষ আমাকে এক্সপেক্ট করতেছে, আমাকে কথা রাখতে হবে, ঠিক না? তোমার কাছে এই কথাটাকে তোমার গোল হিসেবে নাও, যে ও যদি তোমাকে টিজ করতেছে, দেখ ফার্স্ট ইয়ার থেকে বইটিয়ান, সো তুমি এটাকে গোল হিসেবে নাও যে ঠিক আছে ও যেহেতু বলছে, সবাই আশা করতেছে, আমাকে আশা রাখতে হবে, এটাই পিয়ার প্রেশার যেটা। ওকে, সো থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। পরবর্তী কথা হবে ভাইদের সাথে। ওকে।